আরে, এইভাবে কেউ চুল ধরে টানে নাকি? আমার কিন্তু খুব লাগছে। এইভাবে রিকশায় বসে কেউ হবু বউয়ের কাঁধে মাথা রাখে নাকি? তাছাড়া বিয়ে করা বউয়ের সাথেও তো রাস্তায় বেরিয়ে এমনটা করা ঠিক নয়। আরে, রিকশার হুড ফেলে দিলেই তো হয়। আমি কি তোমাকে সব সময় কাছে পাই? যখন যেটুকু সময় পাবো ততটুকু সময় হয়তো একটু আদর করলাম। আদর না থাকলে প্রেম থাকে না। আমরা যে এখন একে অপরের খুব কাছাকাছি আছি, এটা কি ভুলে গেলে হবে? এটা আবার কি হলো? এতক্ষণ তো কাঁধে মাথা ছিল, এর মধ্যে তুমি আমাকে কেন কিস করলে? দিনে দিনে কিন্তু তোমার সাহস অনেকটা বেড়ে যাচ্ছে। সাহস আমার আগেও ছিল, এখনো আছে। সাহস যদি নাই বা থাকতো, তাহলে কি নামকরা গুন্ডার বোনকে ভালোবাসার কথা ভাবতে পারতাম? তুমি আমার ভাইয়াকেও গুন্ডা বললে কি কারণে? তুমি কি জানো আমার ভাইয়া একটা ভালো মানুষ, একজন ভালো নেতা, জনপ্রিয় একজন নেতা, তোমার কাছে গুন্ডা? কতটা জনপ্রিয় নেতা সেটা তো আমি বলতে পারবো না। তবে তোমার ভাই আমার কাছে একজন গুন্ডা। শালা জীবনে কতবার যে আমার কানে থাবা মেরেছে তার কোনো হিসেব নেই। মাঝে মধ্যে তো বাম কানে শুনতেই পাই না। আর তুমি বলছো সে ভালো মানুষ? তবে এবার যদি আমার সামনে পড়ে, তাহলে আমিও পাল্টা জবাব দিব। আরে ভাইয়ার গাড়ি এখানে কেন? তবে কি ভাইয়া আমাদের ফলো করছিল? এই কথা শোনার সাথে সাথে জামান কোনো কিছু না দেখে রিক্সা থেকে এক লাফ দিয়ে দৌড় শুরু করলো। হাসতে হাসতে রিক্সার উপরে গড়িয়ে পড়ে ঐশী। কিছু দূর এগিয়ে গিয়ে পেছন ফিরে বোকা বনে যায় জামান। লক্ষ্য করে দেখে তার এমন কর্মকাণ্ড দেখে রিক্সাওয়ালাও হাসছে। ঐশী রিক্সাওয়ালাকে জামানের পাশে দাঁড়াতে বললে রিক্সাওয়ালা জামানের পাশে দাঁড়াতে ঐশী বলে, কি আমার বীর পুরুষ গো! নাম শুনলেই যার কাপড় নষ্ট হয়ে গেছে সে নাকি আবার তুহিনের মতো নেতার মুখোমুখি হবে। তুমি এবার বোঝো তোমার ভাই কত নম্বর গুন্ডা। আর তুমি আমার সাথে এমন ফাইজলামো না করলেও পারতে। আমি আজ আর তোমার সাথে কোথাও ঘুরতে যাব না। তুমি রিকশায় করে ফিরে যাও। তোমার সাথে আমি একটু মজা করেছি, আর তুমি আমার উপর রেগে চলে যাবে বলছো? আমি তোমাকে যেতে দিলে তো যাবে। এই, এ কি করছো? লোকজন দেখবে তো। ছাড়ো। আরে, রিকশাওয়ালা দেখছে তো। তাহলে সোজা রিকশায় উঠে বসো। যদি উল্টাপাল্টা করো তাহলে এবার ঠোঁট দুটো কামড় দিয়ে কেটে নিয়ে ভ্যানিটি ব্যাগে ভরে রাখবো। কথা কি বুঝতে পারছো? বুঝেছি। আর বলা লাগবে না। গুন্ডার বোন তো গুন্ডাই হয়। এতক্ষণ ভাইয়াকে গুন্ডা বলেও স্বাদ মেটেনি তোমার, এখন আবার আমাকেও যুক্ত করে দিলে। তোমার কথার জবাব পরে দিব। এখন যেভাবে বলছি সেইভাবেই রিকশার উপরে বসে আমাকে আদর করবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তোমার ভাইয়ার প্রসঙ্গ কোনো কথা আমি শুনবো না। তোমাকে জব্দ করতে আমিই যথেষ্ট। এই বিষয়ে তোমার কি নতুন করে বলতে হবে? নতুন করে আর বলতে হবে না। এখন চলো। আজ আর ওদিকে যাব না। আজ মনে হয় স্টেডিয়ামে গেলেই ভালো। খেলা হচ্ছে, অনেকগুলো লোকের মধ্যে কেউ আমাদের ফলো করবে না। ঠিক আছে, তাই হবে। এই ভাই, শাহ আলী মার্কেটে নয়, স্টেডিয়ামের 2 নম্বর গেটে যাও। স্টেডিয়াম মার্কেট থেকে আজ কিছু ফার্নিচারের অর্ডার দিলে কেমন হয়? ফার্নিচারের চিন্তা তোমার করা লাগবে না, আমি সব কিছু ঠিক করে রেখেছি। আরে, আমি আমাদের জন্য বলছি না। আমি বলছি আমার বোনের জন্য কিছু ফার্নিচার দরকার। ওকে এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি। আমার তো এই শহরে আপন বলতে ওই আছে। ও, তাই বলো। তাহলে আমি কিন্তু গিফট করব। আমার একমাত্র ননদিনের জন্য এটা হবে আমার পক্ষ থেকে প্রথম গিফট। তুমি আগে আমার বউ হয়ে আমার সংসারে আসো, তারপর না হয় গিফট দিও। এই, বউ হয়ে আসো মানে? তুমি কি মনে করছো বলো তো? তুমি কি আমাকে বিয়ে না করার চিন্তা ভাবনা করেছো নাকি? সেই সৎ সাহস আমার কখনো হবে না ডার্লিং। এই তোমার বুকে মাথা রেখে কথা দিলাম, এই সম্পদ সব আমার। আমি অন্যের সম্পদের দিকে কখনো নজর তো দিবই না, আর নিজের সম্পদও হাতছাড়া করব না। আহা, কি যে শান্তি! তোমাকে বলে আমি বোঝাতেই পারবো না। তুমি এইভাবেই আমাকে সারা জীবন সুখ দিয়ে যাবে। আমি তো চাই তোমাকে সারা জীবন সুখ দিতে, কিন্তু তোমার ভাইয়ার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। আর প্রস্তাব নিয়ে যেতে হবে না।
ভাইয়া নিজেই মনে হয় প্রস্তাব নিয়ে আসছে। এক্ষুনি সোজা হয়ে বসো, সামনেই ভাইয়ার গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, ভাইয়ার গাড়ি এই দিকেই আসছে। তুমি কি তোমার ভাইয়ার কথা বলে আমার এই আনন্দ থেকে বঞ্চিত করতে চাও? আমি তোমার সাথে মিথ্যা বলছি না। ওই দেখো, ভাইয়া মনে হচ্ছে তোমাকে দেখেও ফেলেছে। তাড়াতাড়ি উঠে সোজা হও, তুমি নেমে পালিয়ে যাও। আসলে আসুক তোমার ভাই, এবার তার সামনেই তোমাকে জড়িয়ে ধরে জানিয়ে দিব মনের কথা। আমি আর ভয়ে চুপ করে থাকবো না। জামান, তুমি আগের চেয়ে দেখো, তারপর কথা বলো। এ তো তোমার ভাইয়া, আমাকে তো দেখে ফেলেছে, আজ আমাকে শেষ করে দিবে মনে হচ্ছে। আমি এখন কি করি? তুমি সোজা ফায়ার সার্ভিসের গেটের ভেতর দিয়ে কোয়ার্টারের দিকে পালিয়ে যাও। ওরা তোমাকে রেস্কিউ করবে। এক মুহূর্ত দেরি না করে জামান সোজা দৌড় দিয়ে ফায়ার সার্ভিসের গেটের ভেতর দিয়ে মসজিদে প্রবেশ করে। ঐশীর ভাই এসে জামানের পিছু ধাওয়া করলে ঐশী পেছন দিকে ভাইয়াকে টেনে ধরে বলে, ভাইয়া, আমি ওকে ভালোবাসি, তুই ওকে কিছু বলিস না প্লিজ। আমি এই জন্যই তো ওকে আজ শেষ করে দিব। এবার আর কানের থাপ্পড় মারবো না, এবার কানের পাশে বাদাম ঢুকিয়ে দিব। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, তুমি ওর কোনো ক্ষতি করবে না, ফিরে আসো। তাহলে তুই আমাকে কথা দে, তুই ওকে ভুলে যাবি, ওর সাথে আর দেখা করবি না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে ভুলে যাব, আর কখনো ওর সাথে দেখাও করব না। তুমি ফিরে আসো প্লিজ। কিন্তু তুই আগেও আমাকে বেশ কয়েকবার কথা দিয়েছিলি, কিন্তু পরে আবার ভুলে যাস। তাই আজ আর তোর কোনো কথা আমি শুনবো না। তুই পথ ছাড় বলছি। আমি এবার মন থেকেই বলছি ভাইয়া, তুই যা বলবি আমি তাই শুনবো। আমি যদি আগামীকালকেই তোর বিয়ে দিই, তুই কি করবি? আব্বু আম্মুর মতামত থাকলে অবশ্যই করব, আর আমি ওকে ভুলে যাব। তাহলে যা, গাড়িতে উঠে বস। আমি এই মুহূর্তে আমার বন্ধুকে ফোন করে জানিয়ে দিই আগামীকাল আসার জন্য। ফোনটা বাড়িতে গিয়ে করলেই ভালো হতো ভাইয়া। এখানে সব লোকজন আমাদের ফলো করছে, আমারও লজ্জা লাগছে। আচ্ছা, তাই হবে, তুই চিন্তা করিস না। আমার বন্ধু সরকারি চাকরি করে, থানা মৎস্য অফিসার। ছেলে হিসেবে খুব আদর্শ, বিনয়ী ও নীতিবান। এখনও ছুটিতে আছে। বলছি তো, সবকিছু বাড়িতে গিয়েই তো শুনবো। আব্বু আম্মুর সামনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে। আব্বু আম্মুর সাথে কথা হয়েছে গত পরশু। এমনিতেই শিয়াব আসবে আগামীকাল। আগে থেকে তো আমাকে বলিসনি, যদি বলতিস তাহলে কি ওই পাগলটার সাথে আমি আজ বের হতাম। তবে জামান তোমার খুব ভয় পায়, তোমাকে দেখলেই ওর মনে হয় বাঘ এসে সামনে দাঁড়িয়েছে। আমি সব জানি। জামান যে সৎ, আদর্শ এবং ব্রিলিয়ান্ট ছেলে সেটাও জানি। আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী আমাদের বংশের বাইরে গিয়ে শাদী হয় না, এটাই হলো সমস্যা। জামান যদি আমাদের স্বগোত্রীয় হতো তাহলে কোনো সমস্যা ছিল না। এইসব বিষয়ে কথা বলে আমার মনটা আর খারাপ করে দিবি না। ওর প্রসঙ্গে আমি আর একটাও কথা শুনতে চাই না। এই তো আমার কিউট বোন আমাদের বংশের ঐতিহ্য বুঝতে পেরেছে। বল, এখন তুই কি খাবি? আজ আমি তোর সব কথা শুনবো। ঐশী এভাবেই তার ভাইয়ার সব কথা শুনে এমনভাবে কথা বলছে, তুই একজন বড় রাজনৈতিক নেতা হয়েও কিছুই বুঝতে পারলো না। বাড়িতে ফিরেও ঐশী কাউকে কিছু বুঝতে দেয়নি। ফ্রেশ হয়ে জামানকে ফোন দিয়ে বলে, তুমি কি বাসায় পৌঁছে গেছো? তোমার সাথে জরুরি কথা বলার ছিল। আমি পৌঁছে গেছি। তোমার খবর কি? আমিও পৌঁছে গেছি, তবে একটা সমস্যা হয়ে গেছে। আমি ভাইয়াকে কথা দিয়েছি ওর পছন্দের পাত্রের সাথে বিয়ে করব। তুমি কি এই জন্য আমাকে ফোনটা দিয়েছ? আমি খুব খুশি হয়ে তোমাকে উইশ করব বলে ফোনটা রাখছি। হায় রে কপাল আমার, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি আমার জন্য আবার কি করলে সেটাই তো বুঝতে পারলাম না। আমি যদি ভাইয়ার কথায় রাজি না হয়ে ওর সাথে বিতর্ক করতাম, তোমাকে ফায়ার সার্ভিসের সৈনিকেরাও রক্ষা করতে পারতো না। এখন যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা বলো, আমি শুনছি। আগামীকাল আমার বিয়ে ভাইয়ার বন্ধু থানা মৎস্য কর্মকর্তার সাথে। তুমি আজ সন্ধ্যাবেলায় আমাকে নিয়ে পালাতে পারবে? তোমাকে পাওয়ার জন্য আমি বাঘের খাঁচাও যেতে পারি। তুমি চিন্তা করো না, আমি ঠিক সন্ধ্যার আগেই পৌঁছে যাব। তোমাকে আমাদের বাসায় আসতে হবে না, আমি স্টেশনে আসছি, তুমিও স্টেশনে চলে আসো। আমরা দুজনেই আমার ছোট খালার বাসায় যাব।
তোমার খালার বাসায় গেলে তো সব কিছু জেনে যাবে। তোমার আত্মীয়ের বাসায় না যাওয়াই ভালো। আরে পাগলা, আমাকে না পেলে ভাইয়া আগে তোমার জাত গোষ্ঠীর বাসায় খুঁজবে। ও ভুল করেও আমার আত্মীয়দের বাসায় খুঁজবে না। খুব বেশি হলে ফোন করে জানতে চাইবে। আর আমার খালা আমার জন্য সব কিছু করতে পারে। আমি খালার জানের জান। তোমার তো দারুণ বুদ্ধি দেখছি। তুমি বিএস পরীক্ষার ফলপ্রার্থী হতে পারো, কিন্তু এই অনার্স পড়ুয়া ঐশীর কাছে কিন্তু এখনো শিশু। এই ভাইয়া এদিকে আসছে। ও আমাকে ফোনে কথা বলতে দেখেছে। আমি এখন ফোনটা রেখে দিলে সমস্যা। তাই এখন আমি সব কিছু উল্টাপাল্টা বলবো। তুমি কিচ্ছু মনে করবে না কিন্তু। আচ্ছা বাকি, আমিও আজে বাজে কথা বলে তোমাকে ধমক দিব? এই রাম ছাগলের 7 নং বাচ্চা, তোকে একটা খবর দিতেই আমি ফোন করেছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। আর আসলেও কি, আমার তো কাল বিয়ে। শিহাব খুব বড় অফিসার। তোর মতো বেকার হাবা বা অকেজো ভিতর ডিম না। আল্লাহ তাআলা তোর মতো ডাইনির হাত থেকে আমাকে রক্ষা করেছে, এর জন্য শুক্রিয়া। তোর ভাইয়া যেমন গুন্ডা, ঠিক তুই তেমন নষ্টা। আমি বেঁচে গেছি। ঐশীর কথা শোনার পরেই ফোনটা ঐশীর হাত থেকে নিয়ে লাউড স্পিকারে দিয়ে কথাগুলো শুনে তুহিন বলে, এই যে কালাচাঁদ, আগামীকাল আমার বোনের বিয়ে, এই জন্যই তুই বেঁচে গেছিস। তবে আফসোস করিস না, বিয়েটা হয়ে গেলেই এই তুহিন তোর একটা পা কেটে নিয়ে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিবে। তোর কত বড় সাহস যে আমার বোনকে নষ্ট বলছিস? আঙুর ফল টক হয়, তাই না? আপনার বোন এমনিতেই খুব টক। ও আমি ভালো বাঁচা, বেঁচে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমিও খুব তাড়াতাড়ি বিয়ে করে আপনাকে দেখিয়ে দেব। আর তো 2-1 দিনের মধ্যেই আমার বিসিএস এর ফল প্রকাশ হবে, তারপর আমিও সবাইকে দেখিয়ে দেব আমিও বিয়ে করতে পারি। তুই যদি সেটাই করে দেখাতে পারিস, তাহলে এই তুইন তোকে কথা দিচ্ছে সব কিছু ভুলে গিয়ে তোকে ক্ষমা করে দিব। এমন কথা অনেকেই বলে, পরে কথা ঘুরিয়ে দিয়ে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমি আপনার কথা বিশ্বাস করি না। এখানে আমার বোন রয়েছে, যাকে আমি আমার অন্তর মনে করি। আমি ঐশীর মাথায় হাত রেখেই কথাটা দিলাম। এবার তাহলে বিশ্বাস করা যায়। এভাবেই ঐশী তার ভাইকে কিছুই বুঝতে দিল না। উল্টো ঐশী তার ভাইকে বলে যে শিহাবের ফোন নংটা দিতে। সন্ধ্যায় শিহাবের সাথে দেখা করতে চায় সে। খুশিতে তো ভাইয়া বেচারা বন্ধুর নংটা দিয়েই দিয়েছে। এই খবরটা আবার শিহাবকে জানিয়েও দিয়েছে। ঐশী তার ভাইয়ার সামনেই শিহাবকে ফোন করে ইনডোরের গেটের সামনে আসতে বলে। সেখান থেকে শিহাবের পছন্দের কোনো এক স্থানে বসে আলোচনা করবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে সন্ধ্যায় কমলাপুর থেকে সোজা যাত্রা শুরু করলো খালার বাড়ির উদ্দেশ্যে। ট্রেনের সিটে জামানের উরুর উপর মাথা রেখে ঐশী বলে, আমি একসাথে অনেককেই বোকা বানিয়ে তোমার হাত ধরে বাড়ি ছেড়ে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। তুমি আমাকে কখনো কোনো কষ্ট দিবে না প্লিজ। হারে পাগলি, আমি কিসের কষ্ট দিব? আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোমাকে সুখী রাখবো পাখি। আমি জানি, তারপরেও ভয় হয়। আমার তো সব সময় মনে হয় তুমি আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে আমার জীবন ধন্য করে তুলেছ। এখন আর এসব কথা নয়। এই তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণ করো। তোমার হাত কিন্তু দুষ্টুমি করছে। আমার হাত তো ঠিক জায়গায় আছে। দুষ্টুমি করলো কোথায়? যা করার তা তো এই ঐশী করেছে। এখানে হাতের কি দোষ বলো? এতদিন জানতাম ছেলেদের হাত দুষ্টুমি করে, এখন তো দেখছি সুযোগ পেলে মেয়েদের হাতও দুষ্টুমিতে ওস্তাদ। তোমার হাতকে কে মানা করেছে দুষ্টুমি করতে? তোমার হাতকে বলে দাও দুষ্টুমি করতে। আমি বাধা দেব না। যার যা মন চায় সে তাই করবে। এখানে কিন্তু কোনো বাধা নেই। আজ সারা রাত আমাদের দুইজনের। এটা ঠিক বলেছ। খালাম্মার বাসায় যেতে ভোর হয়ে যাবে। আমরা কি বিয়ে করেই খালাম্মার বাসায় যাব, নাকি বাসায় পৌঁছে তারপর বিয়ে করব? আমার মনে হয় বিয়ে করেই খালার বাসায় গেলে ভালো হবে। এখন তো আমাদের বাসর চলছে, যদিও এটা মিনি বাসর। আমার কাছে মিনি বলে কিছু নেই। এই যা হচ্ছে এটাও বাসর। হয়তো এখন সতর্ক হয়ে আদর করতে হচ্ছে। আর বিয়ের পরে কে এত সতর্ক থাকবে বলো? এভাবে কখন যে সকাল হয়ে গেছে তা দুজনের কেউই বুঝতে পারেনি। দুজনেই ফোন বন্ধ করে রেখেছে। স্টেশনের পাশে একটা কাজী অফিস দেখে সেখানে গিয়ে বিয়ে করে দুজনে খালাম্মার বাসায় গিয়ে ওঠে। খালাম্মার বাড়ির সবাই ভ্রমণে গেছে, শুধুমাত্র খালাম্মা একা বাড়িতে আছেন।
সব কিছু শুনে খালাম্মা ওদেরকে অভয় দিয়ে ওদের থাকার রুমটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে সামান্য নাস্তা করিয়ে রান্নাঘরে ঢুকলেন। ঐশীকে কোলে করে রুমে গিয়ে জামান বলে, বিয়ের পরে লোকের হয় বাসর রাত, আজ আমাদের হবে বাসর দিন। তোমাকে এই লাল শাড়িতে কি যে সুন্দর লাগছে। এই, তুমি একদম দুষ্টুমি করবে না, আমি কিন্তু এখন ঘুমাবো। সারা রাত ঘুমাতে দাওনি। দুষ্টুমি তো এতদিন করেছি, এখন তো হবে আসল প্রেমের খেলা। আর ট্রেনের মধ্যে তো তুমি আমাকে ঘুমাতে দাওনি, আমি তো তোমাকে বাধা দেইনি ঘুমাতে। বললাম ফোনটা অন করবে না, এখন দেখলে তো অন করার সাথে সাথেই কল চলে এসেছে। তুমি কিন্তু রিসিভ করবে না। আরে, এটা আমার বন্ধুর কল। হ্যালো জয়, বল, কি বলছিস? কি? আমি বিসিএসে পাশ করেছি প্রশাসন বিভাগে? ওয়াও, দোস্ত রাখছি, আমি এখন বিশেষ কাজে আছি। তুমি যে খুশির খবর দিলে, তাতে করে এখন গিফট হিসাবে আমি আমাকে তোমার কাছে সঁপে দিলাম। তুমি যা খুশি করতে পারো। বন্ধুরা, আমাদের বাসর দিনে নতুন বউ আমাকে যে কথাগুলো বলল, এখন তোমরা বলে দাও তো আমি কি করব? কি হলো, বলতে লজ্জা পাচ্ছ? লজ্জা পেলে থাক, আমি বলছি। এই যা, আমারও না ভীষণ লজ্জা করছে। এখন আর কোনো কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। বাই বাই। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।